দর্শক, আমি রায়হান রাসেল আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশেষ আয়োজনে। আপনাদের সামনে আমি সবসময় খেলাধুলা বিষয় নিয়ে সামনে আসলেও আজ কিন্তু অন্য বিষয় নিয়ে হাজির হয়েছি। আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন তরুণ রাজনীতিবিদ এবং অনেকাংশে অনেকের মতে অনেক তরুণ রাজনীতিবিদরা যেটা বলে থাকেন তাদের আইডল ববি হাজ্জাজ। হাজ্জাজ ভাই, আপনাকে স্বাগত বাংলাদেশ প্রতিদিন স্টুডিওতে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। ভাই, আমরা মূল আলোচনায় যাব, তার আগে জানতে চাচ্ছি যে আপনার এখনকার সময় কেমন কাটছে? অবশ্যই ব্যস্ত সময় কাটছে। হ্যাঁ, মানে দেখেন, আমরা তো এমনি রাজনৈতিক জীবনটাও ব্যস্ত থাকে, আবার রাজনীতির বাইরে পেশাগত জীবনটাও ব্যস্ত থাকে। আর এখন যে জায়গাটা এসছে, যেহেতু আমরা মোটামুটি আর কি নির্বাচনী তৈয়ারির জায়গায় চলে গেছি, সো দলগতভাবে আমি যেহেতু কোয়ালিশনে বিএনপির সাথে বৃহত্তর যুগপথ আন্দোলনে আমরা যারা ছিলাম, আমরা কোয়ালিশনে নির্বাচনে যাচ্ছি। সো কোয়ালিশনের পক্ষ থেকে আমার দলীয় যত ক্যান্ডিডেটস আছেন তাদের জন্য কাজ করতে হচ্ছে, আমার নিজের নির্বাচনী এলাকার জন্য কাজ শুরু হয়ে গেছে। সো তারপর আবার এখনও জুলাই সনদ নিয়ে আলোচনা চলছে, মানে জুলাই সনদ ফাইনাল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে অন্য দলগুলো কি করছে, দেশের স্থিতিশীলতা বজায় রাখার জন্য কি করতে হবে, নির্বাচনী তৈয়ারি, এই সব মিলে আসলে ব্যস্ততার কোনো শেষ নেই। আচ্ছা ভয় ভাই, মানে অনেকের একটা প্রশ্ন, বিশেষ করে আপনি খুব বড় একটা ফ্যামিলি ঐতিহ্য রয়েছে, আপনার বাবার নিজস্ব বিজনেস ছিল, পলিটিক্সে কেন জয়েন করলেন? কারণ গত বেশ কিছুদিন কয়েক বছরের কার্যক্রমে কিন্তু বলা হয় পলিটিক্স ভালো মানুষে আসে না। আপনি আসলে কি এটা একমত? আমি পুরোপুরি একমত যে ভালো মানুষের জন্য আসা খুব মুশকিল করে দেয়া হয়েছে। আসে না এটা ঠিক না, এটাতে একমত না, বাট এত মুশকিল দেওয়া হয়েছে যে করে দেওয়া হয়েছে যে খুবই অল্প নিশ্চয়ই আসে। এবং মুশকিল করে দিয়েছে কারণ আমরা দেখেছি বিগত অনেক বছর ধরে, মানে 15 বছর তো স্বৈরাচারী সরকার ছিল, বাট এই স্বৈরাচারী সরকারের সময় সবচেয়ে খারাপভাবে এই জিনিসটা হয়েছে। বাট তার আগেও রাজনীতিটা অত্যন্ত সাংঘর্ষিক একটা জায়গায় পৌঁছে গেছিল। সো সেটা আপনি 2006-এর কথা বলেন, 1-এর কথা বলেন, 96 বলেন, আর তার আগে আবার 90-এর আগে স্বৈরাচারী ছিল। সো মানে এই যে এই সাংঘর্ষিক জায়গাগুলোতে যেটা হয় যে মেধাবী ব্যক্তিরা যারা আছেন, স্পেশালি তারা যদি মধ্যবিত্ত সামাজিকতা পরিবার থেকে এসে থাকেন, তাহলে তাদের জন্য অন্য কিছু, বিদেশে চাকরি বা অন্য কিছু হয়তো তাদের পরিবারের জন্য, তাদের নিজেদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসতে পারে, যেটা রাজনীতিতে আসতে গেলে তারা অনেক বেশি ঝামেলার সম্মুখীন হতে পারে। সো এই জায়গা থেকে রাজনীতিতে আসা অনেক কমে গেছে। আমি রাজনীতিতে আসা, আমি কিন্তু আপনি বললেন অবভিয়াসলি আমার পারিবারিকভাবে, মানে আমার বাবা অনেক স্বনামধন্য ব্যবসায়ী বাংলাদেশের ছিলেন, এখন উনি রিটায়ার করেছেন অসুস্থতার কারণে, অনেক বছর হয়েছে। বাট আমি কখনোই ওনার ব্যবসার সাথে জড়িত ছিলাম না, আমি সবসময় আলাদা ছিলাম। মানে আমি যখন কর্মরত ছিল, এখনও আমি কর্মরত আছি, কিন্তু একজন শিক্ষক হিসাবে, একজন একাডেমিক হিসাবে বিশ্ববিদ্যালয়ের সাথে। তো আমি সবসময় তার থেকে আলাদা ছিলাম, ব্যবসায় আমার কখনোই কোনো ইন্টারেস্ট ছিল না। তো একটা সময় আসলো, এটা আপনার 2011-তে, যে যখন মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ আমাকে ওনার সাথে নিয়ে আসলেন, 12-তে অফিসিয়ালি আমি ওনার সাথে জয়েন করি। তো এই রাজনৈতিক কর্মকাণ্ড আমার আসা কিছু দূর, যে আমি একাডেমিক হিসেবে ওই জায়গা থেকে আসা, যে বাংলাদেশের রাজনীতিতে আপনার কোয়ালিটেটিভ কি চেঞ্জ আনা যায় একটা পলিটিক্যাল পার্টিতে, মানে ওই যে মরহুম প্রেসিডেন্ট এরশাদের যে পার্টি, বাংলাদেশ মানে জাতীয় পার্টি, ওই জাতীয় পার্টিতে কোয়ালিটেটিভ কি চেঞ্জেস আনা যেতে পারে, এইটা রিলেটেড কিন্তু উনি আমাকে দাওয়াত জানিয়ে নিয়ে এসেছিলেন। সো ওখান থেকে আমি একটা একাডেমিক হিসেবে রাজনীতিতে আসা, তারপর বাংলাদেশের রাজনীতি ভাই যে বেলার সংঘর্ষ বা যত আর কি আমাদের কষ্ট বেদনা থাকে, তিতিক্ষা, হ্যাঁ, এই জিনিসগুলোর মাধ্যমে একটা জায়গায় চলে যাই, যেখান থেকে আর কি একদম মেইন স্ট্রিম রাজনৈতিক নেতৃত্বতেই চলে আসি। পলিটিক্স, এডুকেশন বা শিক্ষকতা, কোনটা বেশি উপভোগ্য? দুটাই। মানে দুটোর কারণটা কি আমি আপনাকে বলি। প্রথমত, যেমন মনে করেন একাডেমিয়া, শুধু শিক্ষকতা না, মানে রিসার্চও। সো একাডেমিয়াটা আমি খুবই আনন্দ পাই দুটো কারণে। একটা হলো নতুন জ্ঞান, মানে নতুন শিখবার সুযোগ পাই, এবং অনেকের সাথে বসে কথা বলা, গল্প করা, এটার সুযোগ পাই ছাত্রছাত্রীদের সাথে, প্লাস নতুন জ্ঞান। একই সাথে রাজনীতিতে কিন্তু একই জিনিস, যে আপামর জনগণ থেকে বা জনগণের অনেক স্তরের অনেক ব্যক্তিদের কাছ থেকে অনেক কিছু জানার সুযোগ পাচ্ছি, গল্পের মাধ্যমে, কথার মাধ্যমে সুযোগ পাচ্ছি, এবং অনেকের জন্য কাজ করতে পারছি, অনেকের সাথে মিলেমিশে কাজ করতে পারছি। সো দুটোই আমি অত্যন্তভাবে আপনার উপভোগ করি, এবং আমার মনে হয় অনেকটা একই ধরনের কারণে উপভোগ করি। মানে বাংলাদেশে তো আরও পলিটিক্যাল পার্টি ছিল ওই সময়, আপনি জাতীয় পার্টিতেই কেন? আমি রাজনীতিতে যাব আসলে এটা কখনোই নির্ণয় করিনি। আমি একাডেমিক ছিলাম, ওই দিকেই ছিলাম। তো আমাকে পড়াশোনা করেছেন? জি, তারপর কাজ করেছি।
তো আমি রাজনীতিতে আসাটা আসলে মরহুম প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ ওনার জন্য, মানে উনি আমাকে ওনার দলের যেটা বললাম কোয়ালিটেটিভ বদল আনবার জন্য, সো ওই যে ওই বুদ্ধিভিত্তিক জায়গা থেকে উনি আমাকে দাওয়াত জানান। মাঠ ভিত্তিক বা রাজপথ ভিত্তিক জায়গার জন্য কিন্তু উনি আমাকে দাওয়াত জানিয়েছিলেন না। কিন্তু বাংলাদেশের রাজনীতি এমন যে একটা পর্যায়ে যে যখন পুরো সরকারের মেশিনারি আমার বিরুদ্ধে কাজ করলো 2013 সালে। হ্যাঁ, আমরা শুনেছিলাম যে আপনাকে বোধহয় র্যাব নিয়ে গিয়ে 20 ঘন্টা আটকে রেখেছিল। অলমোস্ট 2 দিন আটকে রেখেছিল, অলমোস্ট 2 দিন আটকে রেখেছিল। এবং যখন আটকে রেখেছিল তখন বেসিক্যালি আমি গুম ছিলাম, ইন দ্য সেন্স যে তখন যদিও এইরকম গুমের প্রথাটা শুরু হয়নি, তখন আস্তে আস্তে ওরা এক্সপেরিমেন্ট করছিল, আমরা ওই এক্সপেরিমেন্টের শুরুর দিকে ছিলাম আর কি। তো যেটা করেছিল যে মানে ওই যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকার অ্যাকসেপ্ট করেনি যে আমি সরকারের অধীনে আছি। সো কোনো ধরনের হেভিয়াস কর্পাস বা কিছু বা কোনো অ্যারেস্ট কিচ্ছু করা হয়নি, মানে বেসিক্যালি আমি উধাও, আমি কোথায় আছি এটা কেউ জানে না, মানে সবাই জানে আসলে, কারণ আমাকে তো যখন ধরে নিয়ে গেছে তখন পুরো মানে জাতীয় পুরো নিউজ মিডিয়ামের সামনে আমাকে তুলে নিয়ে গেছে, মানে এমন কোনো টিভি চ্যানেল নাই যেটার ক্যামেরা ওখানে ছিল না যখন আমাকে তুলে নিয়ে গেছে। সো সবাই জানে কিন্তু এটা নিয়ে কথা বলতে পারছে না। তারপর অফিসিয়াল অলমোস্ট 2 দিনের মাথায় তারা যেটা করলো আমাকে জোর করে দেশ থেকে বাইরে পাঠিয়ে দিল। আপনি দীর্ঘদিন হোসেন মোহাম্মদ এরশাদের কাজ করেছেন, প্রয়াত রাষ্ট্রপতি, যাকে বলা হয় যে আধুনিক বাংলাদেশের রূপকার বা স্বপ্নদ্রষ্টা, যেটাই বলি না কেন, ওনার সাথে কাজ করার আপনার অভিজ্ঞতাটা কেমন? মানে কোনো মধুর স্মৃতি বা তিক্ত স্মৃতি রয়েছে কি? দুটোই অনেক আছে, মানে খুব ভালো স্মৃতিও অনেক আছে, আবার তিক্ত স্মৃতিও অনেক আছে। যেমন মনে করেন আমি যেহেতু ওনার দাওয়াতেই আমি আসি এবং ওনার সাথে আমার সম্পর্ক আসলে সেই অলমোস্ট 78 সাল থেকে, মানে উনি যখন উনি ডেপুটি চিফ ছিলেন তখন ওনার সাথে আমার বাবার খুব ভালো একটা বন্ধুত্ব ছিল। উনি আমার বাবার থেকে বয়সে আরো অবভিয়াসলি মুরব্বী ছিলেন, তো সিনিয়র ফ্রেন্ড ছিলেন আমার বাবার। তো ওই সম্পর্ক থেকে আমি ওনাকে চাচা হিসেবে চিনতাম আর কি। তারপর উনি রাষ্ট্রপতি হলেন, আর অনেক কিছু হলেন, সেটা পরের কথা, বাট আমি ওনাকে ওই ছোটবেলা থেকে চিনি। উনি আমাকে ওইভাবেই স্নেহ করতেন, ভাতিজা মতো স্নেহ করতেন। সো ওখান থেকে আসলে রাজনীতিতে আসা, সো ওনার কাছ থেকে আমার কিছু এক্সপেকটেশন ছিল, আবার আমার কাছ থেকে আমি নিশ্চয়ই ওনার এক্সপেকটেশন, যেমন 2013-তে আমি পুরো সরকারের দাবানলের চাপে পড়লাম, কারণ উনার হয়ে একমাত্র আমি কথা বলেছি, কাজ করেছি। এটা কিন্তু আমার কথা ছিল না, উনার কথা ছিল। সো এইখানে আমি যেমন তখন অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে, অনেক কষ্ট করেছি, আমাকে ধরে রেখেছে, অনেক কিছু হয়েছে, তারপর দেশ থেকে বের করে দিয়েছে, জীবনে আর দেশে ফিরে আসতে পারবো কিনা এটা জানি না, এই সব কিছু হয়েছে। সেগুলোর দুঃখ যেমন ছিল, আবার একটা ওই যে আপনি বলেন মধুর স্মৃতি, একটা মধুর স্মৃতির অংশও ছিল যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার্থে যেই বড় একটা কাজ হচ্ছিল, সেই বড় একটা কাজের সাথে উনি, মানে মরহুম প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদ, উনি ব্যবস্থাটা করে দিয়েছিলেন যেন ওখানে আমি একটা বড় ভূমিকা রাখতে পারি। তো সেই জায়গা থেকে আমি অত্যন্ত গর্বিত ছিলাম, এবং এটা কিন্তু আসলে একদিক দিয়ে একটা খুব সুন্দর স্মৃতি, মানে অনেক কষ্ট করেছি, ত্যাগ স্বীকার করেছি, কিন্তু সুন্দর স্মৃতি। কিন্তু পরে আবার অল্প কিছুদিন পরে উনি যখন আবার মুড়ে গেলেন, হ্যাঁ মানে ইউটার্ন নিয়ে নিলেন, হাসিনা সরকারের অংশীদার হয়ে গেলেন, এবং কিছু দূর প্রথমে হয়তো একটু মন খারাপ করে জোর করে ওনাকে নেওয়া হয়েছিল, কিন্তু কিছুদিন পর দেখলাম উনি খুশি খুশি অংশীদারিত্ব নিয়ে নিলেন। তখন থেকে আবার অনেক ওই যে আপনি যেটা বলেন না, মানে একটু তিক্ত স্মৃতি, এরকম অনেক তিক্ত স্মৃতি। আমার ঠিক পরের প্রশ্নটা, এমন কি ঘটেছিল যা আপনাকে এই দলটা ছাড়তে হলো? নীতিগতভাবে একটা চিন্তা করে নিয়েছিলাম, একটা প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম যে এই দলের সাথে আমি লম্বা সময় থাকতে পারবো না, কারণ এগেন তারা যেই সরকারের সাথে আছে সেই সরকারের বিরোধিতা আমি করেছি, এবং আমি বিশ্বাস করতাম আমি নীতিগত কারণে বিরোধিতা করেছি, মানে শুধুমাত্র প্রেসিডেন্ট এরশাদ বলেছেন বলে করিনি, উনি সঠিকটা বলেছেন বিশ্বাস করেছি, তার জন্য করেছি। সো তাহলে আমার জায়গা থেকে আমি আমার সঠিক জায়গায় ছিলাম। সো ওই সরকারের হয়ে আমি কাজ করতে রাজি ছিলাম না, কিন্তু যেহেতু প্রেসিডেন্ট হোসেন মোহাম্মদ এরশাদের সাথে আমার যে সম্পর্কটা ছিল, উনাকে আমি ত্যাগ করবো উনার মুখের উপরে, এই জিনিসটা আমি করতে চাইনি। সো বাট এটা আমি জানতাম যে এই দল যেদিকে যাচ্ছে, আমি যদি আমার সঠিক জায়গায় দাঁড়িয়ে থাকি তাহলে এই দল আমাকে ত্যাগ করতে বাধ্য হবে, এবং আলটিমেটলি সেই ঘটনাটাই ঘটে। আচ্ছা, পরবর্তীতে আপনি রাজনীতি দল গঠন করলেন, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, এটার কার্যক্রম এখন কি অবস্থায় আছে? কারণ আমরা যেটা দেখি যে সারা দেশে বৃহৎ আকারে কার্যক্রম নেই, তো আমার দৃষ্টিতে তাই মনে হয়। আপনি কি বৃহৎ আকারে কার্যক্রম পরিচালনা করার চিন্তা ভাবনা করছেন? আমাদের অনেক বৃহৎ আকারে কার্যক্রম সারা দেশে চলেছে, তবে যেমন মনে করেন শেখ হাসিনার আমলে 2017 থেকে আমরা অফিসিয়াল কার্যক্রম শুরু করি। 2017 থেকে 24 পর্যন্ত যেটা হয়েছে যে যেহেতু আমার দল এবং আমি বিশেষভাবে দৃষ্টিকটু ছিলাম, মানে আমি
এটা বলতে পারি যে খোদ শেখ হাসিনার দৃষ্টিকোটি ছিলাম এবং তার আশেপাশের অনেকেরই ছিলাম, কারণ 13 সালে আমি খুদ তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম এবং তার সাথে এর আগে একটা পারিবারিকভাবে কিছু সম্পর্ক ছিল। সো ওই জায়গা থেকে হয়তো ক্ষোভটাও বেশি ছিল এবং আমি যখন দাঁড়িয়েছিলাম শক্তভাবেই দাঁড়িয়েছিলাম। তারপরে যখন একবার মেয়র নির্বাচনও করেছিলেন। জি 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 না, মেয়র নির্বাচন করিনি, মেয়র নির্বাচনে দাঁড়িয়েছিলাম এবং সেখান থেকেও এখানেও ইতিহাস আছে যে আজকে অনেক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলা হয়। তো শেখ হাসিনার সরকার এইসব অনেক প্রতিষ্ঠান আমার পিছে লেলিয়ে দিয়ে আমাকে জোরপূর্বক মানে বাধ্য করা হয় নির্বাচন প্রত্যাখ্যান করতে। কিন্তু সেখানে যাওয়ার আগে আমি বলছি যে শেখ হাসিনার বিরোধিতা এত শক্তভাবে আমি করতাম এবং এত শক্তভাবে তার এগেইনস্টে কথা বলতাম যে অনেক জেলায় মানে মনে করেন আমার তখন 2018-19 সালে আমার অলমোস্ট 40টা জেলায় আমার কমিটি কার্যক্রম ছিল, কিন্তু এই কার্যক্রমগুলো আমরা বড় আকারে করতে পারতাম না। মানে পুলিশ ফোর্স পাঠিয়ে থামিয়ে দেওয়া হতো, ছাত্রলীগের আক্রমণ হতো, যুবলীগের আক্রমণ হতো, এই ধরনের ঘটনা ঘটতো। 2024-এর গণ আন্দোলনের পর মানে গণ অভ্যুত্থানে আমাদের বিজয় লাভ করার পর আমরা আবার বড় আকারে কার্যক্রম শুরু করেছিলাম এবং আমরা কার্যক্রম চলমান ছিল গত কয়েক মাস। যেটা হয়েছে যেহেতু নির্বাচনের সময় যখন মাননীয় প্রধান উপদেষ্টা অ্যানাউন্স করে দিয়েছেন এবং আমরা যেহেতু কোয়ালিশন হিসাবে মানে জোটবদ্ধভাবে নির্বাচনে যাচ্ছি, সেহেতু আমরা জোটের আলোকে সব কর্মকাণ্ড শুরু করেছি তখন থেকে। সো এই মুহূর্তে আসলে এই কারণে যেহেতু জোটের নির্বাচন এবং এখন সব কর্মসূচি নির্বাচন কেন্দ্রিক, সো আমরা ওই নির্বাচন কেন্দ্রিকের বাইরে জোটের বাইরে আর কোনো কর্মসূচি করছি না। ভাই আমি মানে খুব এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, সেটা হচ্ছে যে যখন আপনাদের মতো ছোট ছোট দলগুলো আপনার মতো ছোট ছোট দলগুলো গঠন হয় তখন একটা অভিযোগ আসে যে সরকারি এজেন্সিগুলো ইনফ্লুয়েন্স করছে এই দলগুলো তৈরি করতে। আপনি কি এটাতে একমত বা আপনারটা বাদে অন্যগুলো? একমত না, আবার দ্বিমত পোষণ করছি না, কারণ কি সরকারি প্রতিষ্ঠান কিছু আছে, স্পেশালি আমরা দেখেছি গত 15 বছর মানে শেখ হাসিনার আমলে দেখেছি সরকারি প্রতিষ্ঠান অনেক ছোট ছোট দল তৈরি করিয়েছে এবং তাদেরকে নিবন্ধন দিয়েছে, অনেক কিছু করেছে। তাই বলে আবার সব দল তারা তৈরি করেছে এইটাও না। যেমন মনে করেন আমরা যারা সরকার বিরোধী ছিলাম, আমার দলের নিবন্ধন সরকার দেয়নি, তারপর হাইকোর্টে শরণাপন্ন হয়ে অনেক কাঠখড় পরিয়ে আমরা নিবন্ধন পেয়েছি এবং আমার পর মানে আমার দল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম এর পর যতগুলো নিবন্ধন পেয়েছে, মনে করেন গণ অধিকার পরিষদ বলেন, নূরদের দল বা গণসংহতি আন্দোলন বলেন, সাকিদের দল বা আরো যতগুলো, মান্না ভাইয়ের দল, এবি পার্টি, যতগুলো দল পেয়েছে সবগুলো কিন্তু ওই যে আমি যে রায়টা নিয়েছিলাম সেই রায়ের ভিত্তিতেই পেয়েছে। সবাই ওইটা প্রেসিডেন্টস কপি দেখিয়ে পেয়েছে। সো মানে আমি যে রায়টা দিয়ে নিবন্ধন পেয়েছি ওইটা পথ প্রদর্শক ছিল এবং ওটার আওতায় আজ পর্যন্ত তারপরে যতগুলো পেয়েছে, মানে হাসিনা সরকার যে কয়েকটা দিয়েছে 24-এ সেটার কথা বলছি না, কিন্তু বাট তাছাড়া যারা পেয়েছে তারা সবাই কিন্তু আমি যে পথ দেখিয়েছি সেই পথে পেয়েছে। জুলাই বিপ্লবের কথা বলছেন, জুলাই বিপ্লবে আমরা জয়ী হয়েছি। জুলাই বিপ্লবে আমরা আপনার ব্যাপারে অল্প স্বল্প জানি, এখন আপনার মুখ থেকে বিস্তারিত জানতে চাই যে আপনার ভূমিকাটা কী ছিল। আমি যেটা শুনেছি যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আপনি খুব অ্যাক্টিভলি কাজ করেছেন এই বিপ্লব নিয়ে। না, আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কাজ করিনি, যে সত্যি কথা। প্রথমত হলো এই বিপ্লবের একদম শুরু থেকে মানে যখন থেকে কোটা বিরোধী আন্দোলনটা জুলাইয়ের 4 তারিখে একটু মানে একটু মাথা চাড়া দিবে, একটু 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 এনার্জেটিক, একটু গরম হয়ে ওঠে, তখন থেকে আমরা ইনিশিয়ালি আমাদের যুগপথ মানে বিএনপি শুদ্ধ যুগপথ পুরো কোয়ালিশনে আমরা সবাইকে উদ্বুদ্ধ করি এটাকে সাপোর্ট করবার জন্য। আমি অফিসিয়াল স্টেটমেন্ট দিই, আমার পার্টি থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিই এটাকে সাপোর্ট করবার জন্য। 5, 6, 7 তারিখে আমরা অফিসিয়ালি কর্মসূচি দিই, পার্টির গত পক্ষ থেকে অনেক জেলায়, ঢাকা শহরে, প্রেস ক্লাবে, অনেক জায়গায় কর্মসূচি দিই এদেরকে সাপোর্ট করে। এরপর আস্তে আস্তে এগুতে এগুতে যখন 15-16 তারিখে এসে যখন ওই যে আবু সাঈদের হত্যাকাণ্ড এই ঘটনাগুলো ঘটা শুরু হয়, তখন আমরা সোচ্চার হয়ে সবাই মাঠে নামি এবং প্রথম যে কয়েকটা দল মাঠে নামে একদম পরিষ্কারভাবে আর কি মানে পুলিশের ব্যাটন চার্জের বিরুদ্ধে মাঠে নামে, তার সামনে একদম সম্মুখভাগে আমরা ছিলাম। এবং 15 তারিখ, 16 তারিখ, 15, 16, 17 এই 15, 16, 17 বোধহয় কি, হ্যাঁ 15, 16, 17 এই 3 দিন সারাক্ষণ আমরা রাজপথে ছিলাম। আমাদের সাথে আরও বেশ কিছু দল ছিল, যেমন নূরদের দল ছিল, এবি পার্টি একটা দল আছে তারা ছিল, মান্না ভাই বেশ কিছু জায়গায় ছিলেন। আমরা একদম মানে এবং এর মধ্যে আমরা পুলিশের ব্যাটন চার্জ খেয়েছি, অনেক কিছু খেয়েছি। এটা হলো 14-15-16, আমি আহত কয়েকবার হয়েছি, হ্যাঁ একাধিকবার হয়েছি। 14-15-16 এই ঘটনাগুলো ঘটলো। 17 তারিখে আমরা আবার টিয়ার গ্যাস খেলাম। ওই 17 তারিখে বোধহয় আবু সাঈদের গায়েবী জানাজার ব্যবস্থা হচ্ছিল, সেখানে গায়েবী জানাজা যেতে যে অনেকে টিয়ার গ্যাসে আঘাত হলো, আমরাও সেটার মধ্যে ছিলাম। অনেকে ছাত্রলীগ দ্বারা আঘাত পেল, পুলিশের ব্যাটন চার্জ। আবার
এগুলো 17 তারিখে হবার পর 18 তারিখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নামলেন, এটা শুধু নর্থ সাউথ না, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নামলেন, সেখানে আমি একদম সম্মুখে ছিলাম। মানে তারা আমাকে তাদের শিক্ষক হিসেবে একদম, মানে আমি তাদেরকে জয়েন করেছিলাম, তারা শিক্ষক হিসেবে আমাকে সামনে দিয়েছে। সো এর আগে 4 তারিখ থেকে 17 তারিখ পলিটিক্যাল পার্টি হিসেবে আমরা একদম সরব ছিলাম রাজপথে। 18 তারিখে যে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টের সাথে, এটা আমার দল আলাদা কর্মসূচি করছিল, কিন্তু তখন 18 তারিখে কর্মসূচি করছিল, কিন্তু আমি শিক্ষক হিসেবে তাদের সাথে গেলাম। সো ওই 18 তারিখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মোড় ঘুরিয়ে দিল আন্দোলনে, ওই জায়গায় একদম সামনে, মানে একদম পথ প্রদর্শকের জায়গায় আর কি আমি সেই জায়গায় ছিলাম। ওখান থেকে 18 তারিখে তাদের সাথে ছিলাম, ওখানে আহত হয়েছি। 19 তারিখে তাদের সাথে ছিলাম, ওখানে আহত হয়েছি। 19 তারিখে পলিটিক্যাল প্রোগ্রামেও ছিলাম। 20 তারিখে যে আমরা আত্মগোপনে যেতে বাধ্য হই। 20 তারিখের ভেতরে, 19 তারিখে রাতের ভেতরে আমরা অনেকেই, মান্না ভাই, এবি পার্টির মঞ্জু সাহেব, অনেকেই, নূর, আমরা অনেকে আত্মগোপনে যেতে বাধ্য হই। আত্মগোপনে যে আমরা ভেতর থেকে কাজ করা শুরু করি, কাজ করার প্রচেষ্টা চালিয়ে যাই। এর ভেতরে অত্যন্ত দুঃখজনক, কিন্তু নূর আত্মগোপনে যেও পুলিশের কর্ডনে পড়ে যায়, তারপর ড্র্যাগনেটে পড়ে যায়। মঞ্জু সাহেব, মুজিবুর রহমান মঞ্জু, এবি পার্টির চেয়ারম্যান, উনিও পুলিশের ড্র্যাগনেটে পড়ে যান। তো আমরা বাইরে থেকে যতখানি পারি প্রেস রিলিজ ছাড়া, ঝটিকা ছোটখাটো মিছিল, কারণ তখন বড় মিছিল আমরা করতে পারছিলাম না, একদম মার্শাল, আপনি বুঝতে পারছেন, হেলিকপ্টার দিয়ে গুলি করছিল, কিন্তু আমরা এই কর্মসূচিগুলোতে ছিলাম। যখন 20 তারিখ থেকে 26-27 তারিখ পর্যন্ত আমি ওই যে আত্মগোপন ছোট কর্মসূচি করা, 26-27 তারিখে আবার যখন ওই যে ইন্টারনেট সব অন হয়ে গেল, তখন আবার আমরা বেরিয়ে গেলাম, আবার বেরিয়ে আমরা কর্মসূচি করলাম। তারপর তো আলটিমেটলি 5 তারিখ হয়ে গেল। জুলাই বিপ্লবটা সফল, কিন্তু জুলাই বিপ্লবের উদ্দেশ্য কি সফল? আপনি এটা কিভাবে দেখছেন? আসলে জুলাই বিপ্লবের প্রধান উদ্দেশ্য ছিল, কারণ জুলাই বিপ্লবে যেটা হয়েছিল, দেখেন, আমি বিশ্বাস করি 18 কোটি জনগণ এক হয়ে গেছিল। সো প্রধান উদ্দেশ্য ছিল হলো স্বৈরাচারী হাসিনার পতন। স্বৈরাচারী হাসিনার পতন হয়েছে, তাহলে প্রধান উদ্দেশ্য এটা আমরা জয়লাভ করেছি। জি। দ্বিতীয় উদ্দেশ্য আপনি বলতেই পারেন, অনেকের অনেক ধরনের দাবি ছিল, সেগুলো কিন্তু সবার ভিন্ন দাবি। যেমন এই যে গতকাল শিক্ষকদের উপরে আক্রমণ হলো, তাদের দাবিগুলো কিন্তু এখনো মানা হয়নি। ভিন্ন গ্রুপের ভিন্ন দাবি, টেকনিক্যাল ছাত্রছাত্রীদের কথা বলে তাদের একটা দাবি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আরেকটা দাবি, কলেজের ছাত্রছাত্রীদের আরেকটা দাবি, আমাদের কৃষিবিদ ভাই বোনদের একটা দাবি। সো এই দাবিগুলো, ইন্টার্ন ডক্টরদের দাবি, অনেক দাবি, রাইট? সরকার থেকে একটা স্টেটমেন্ট দিয়েছিল, প্রায় 200-র কাছাকাছি দাবি নিয়ে রাস্তা ব্লক হয়েছিল। হ্যাঁ, এবং এখনো হচ্ছে। এখানে সরকারের দুর্বলতা বা সরকারের ব্যর্থতা, কারণ অন্তর্বর্তীকালীন সরকার, তারা যদি পরিষ্কার করতো প্রথম থেকে যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার, আমরা নির্বাচন দিতে এসেছি, আমরা এই দুটা কাজ করতে এসেছি, তো যা চাওয়া পরে যে ওটা চাবেন, তাহলে হয়ে যেত। কিন্তু ওনারা বারবার করে জোর গলায় বলেছেন, না, সবকিছু আমরা করব, রাজনৈতিক সরকার 54 বছর কিছু করতে পারেনি, এখন আমরা করব। তো আপনারা অলরেডি ডিক্লেয়ার করেছেন আপনারা করবেন, তাহলে আপনাদের কাছে চাবে না তো কার কাছে যাবে? কিন্তু আপনারা তো সেটা দেওয়ার মতো জায়গায় নেই। সো এই জায়গাগুলোতে অনেক বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। কিছু অনিয়ম, উপদেষ্টাদের বিরুদ্ধে অনিয়ম আসছে এবং এমনও কথা উঠছে তারা সেফ এক্সিট নিতে চাচ্ছেন বা নেওয়ার পথে আছেন। আপনি কি এটার সাথে একমত, বা আপনার কাছে এমন কি কোনো তথ্য আছে? না, আমার কাছে তথ্য বলতে আলাদা করে কোনো তথ্য নেই। আমরা আমাদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যস্ত, কে কত চুরি করলো বাংলাদেশে, এটা নিয়ে আসলে আমরা খুব বেশি আলোচনায় যেতে চাই না, এটার সঠিক তথ্য আমার কাছে নেই। তবে যেরকম অরাজকতা আমরা অনেক জায়গায় দেখছি, তাতে খুবই পরিষ্কার যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে যারা আছেন, মানে সেটা উপদেষ্টা মণ্ডলীর জায়গায় বলেন বা অন্য কোনো জায়গায় বলেন, এই সরকারের সাথে জড়িত অন্তর্বর্তীকালীন সরকারের যারা আছেন, তাদের দ্বারা অনেক ধরনের মিসম্যানেজমেন্ট বা অনেক কিছু হয়েছে। যেমন মনে করেন, একজন উপদেষ্টার এপিএস শত কোটি টাকার মালিক হয়েছেন। একজন উপদেষ্টার হাজব্যান্ড আওয়ামী দোসর নিয়ে যখন আমরা কথা বলি, সবচেয়ে বড় নাম একজনের প্রপার্টির মালিক হয়েছেন। এরকম অনেক কিছু হচ্ছে। আমরা খবরের কাগজে দেখছি আপনার নিয়োগ বাণিজ্য, তাও 1-2 টাকা না, 80 কোটি টাকা, 300 কোটি টাকা, এগুলো খবরের কাগজে দেখছি। জি। সো এই জায়গা থেকে আমাদের কাছে মোটামুটি তো পরিষ্কার যে অনেক ধরনের অরাজকতা হয়েছে এবং হচ্ছে। সো ওই জায়গা থেকে যারা এটার জন্য দায়ী, সেটা ইচ্ছাকৃতভাবে দায়ী হোক, ভুল ত্রুটির কারণে দায়ী হোক, যারা এটার জন্য দায়ী, তারা নিশ্চয়ই হয়তো হতেই পারে তারা তাদের কি বলে সেফ এক্সিটের একটা প্রচেষ্টা করতে পারেন।
কিন্তু এটা নিয়ে আমার কাছে কেউ সেফ এক্সিট চাইতে আসে নাই। আচ্ছা, আমরা যেটা গত 1 বছর যেটা দেখেছি, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর থেকে মব কালচারটা খুব ভালোভাবে হয়েছে, সন্ত্রাস, চাঁদাবাজি, খুন, মানে যেটা ওভারঅল বলবো যে ক্রাইম রেট তুলনামূলক বেড়ে গেছে। এটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? এটা প্রথমত তো অবভিয়াসলি আমি নেতিবাচকভাবে দেখছি, তবে এখানে কিছু ব্যাপার আছে যে পুলিশিং যখন থাকে না তখন ক্রাইম রেট বাড়াটা অস্বাভাবিক না। পুলিশিং নাই কেন? শেখ হাসিনা এবং তার সরকারের দোষ। তারা এমন জায়গায় তৈরি করে গেছিল যে এই পুলিশ বাহিনীকে এখন কেউ বিশ্বাস করে না। সো এটা প্রথম দোষ তার। তবে ছোট হলেও একটু দোষ অন্তর্বর্তীকালীন সরকারের আছে, যে 1.5 বছরের ঊর্ধ্বের সময় পার হয়ে যাচ্ছে, মানে 1 বছরের ঊর্ধ্বের সময় পার হয়ে গেল, কিন্তু কোনো ধরনের উন্নয়নই হলো না। এইটা তো মুশকিল বিষয়। একই সাথে ওই যে আপনি যেটা বললেন যে অনেক ধরনের অরাজকতা, যেমন মব কালচার, অনেক জায়গায় আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে উস্কে দেয়া হয়েছে মব তৈরি করবার জন্য। আমরা দেখেছি হাইকোর্ট দখল করা হয়েছে, পরিষ্কার। এটা হয়তো মানে আমি আপনাকে এতটুকু বলতে পারি, আমি এর বেশি বলতে পারবো না, এতটুকু বলতে পারি যে এটা আমাদের কাছে পরিষ্কার ইনফরমেশন আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল লোকজন এটা উস্কে দিয়েছে। 32 নাম্বার ভাঙা হয়েছে। এগেন 32 নাম্বার রাখো, এটাও আমি বলি নাই, বাট আমি বলছি সবকিছু তো আইনের উপায় আছে। সরকারিভাবে এটা সিজ করা যেত প্রপার্টিটা, তারপর অন্য কিছু করা যেত, কিন্তু যে মব, এটা এগেন সরকারের ভেতরের দায়িত্বশীল লোকজন এটা উস্কে দিয়েছে। এটা অফিসিয়াল, মানে এটা পরিষ্কার ইনফরমেশন আমরা পেয়েছি, এবং এরকম অনেক জায়গায় এরকম করা হয়েছে। এবং সরকারের ভেতর থেকে বলা হয়েছে যে এটা মব না, এরা হলো প্রেশার গ্রুপ, এটাই এখন বাংলাদেশের দরকার। এই ধরনের জিনিসপত্র কালচারাল রেভলিউশনের সময় মাও করেছিল নিজের ক্ষমতা ধরে রাখার জন্য। সো এগেন আমি মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরের অনেকেই ওই ধরনের কিছু ফর্মুলা ব্যবহার করতে চেষ্টা করেছে। তারা সফল হন নাই, ব্যর্থ হয়েছেন, বাট চেষ্টা করেছেন। এই চেষ্টার মাধ্যমে দেশকে অরাজকতার দিকে আরো বেশি ঠেলে দিয়েছেন। অরাজকতা আরও তৈরি হয়েছে। আবার ভেতর যখন আসে যে কোনো সময় ক্রু হতে পারে, বিশেষ করে সামরিক ক্রু ইঙ্গিত করা হয়। আমরা অনেক অনলাইন অ্যাক্টিভিস্টকে দেখি এই নিয়ে কথা বলতে। এটা আসলে আপনি কিভাবে দেখছেন, বা এটা আসলে এই মুহূর্তে এসে সম্ভব কিনা? দেখেন, সম্ভব সবসময় সবকিছু, কিন্তু সম্ভাবনা কতখানি এইটা আমি মনে করি এটা সম্ভাবনা খুব কম। এগেন আমি মনে করি বলি এটা সত্য তা না, বাট আমি কিছু কারণে নিশ্চয়ই মনে করি। তবে তার আগে একটা জিনিস বলে নিই যে বিদেশ থেকে যারা অনলাইনে বসে বকর করেন বা অনেক কথা বলেন, এগেন তাদের প্রতি যে আমার কোনো সম্মান বা সহানুভূতি নাই তা না, কারণ একসময় তারা আমাদেরকে অনেক সহযোগিতা করেছেন এই হাসিনা সরকার, এই স্বৈরাচারী সরকারকে টেনে নামানোর জন্য। কিন্তু তাই বলে একসময় আমাকে সহযোগিতা করেছেন, দেশের ভালোর জন্য কাজ করেছেন বলে তাদের সব কাজ মেনে নেবে, এটা সম্ভব না। এখন তারা যে আওয়াজগুলো তুলতে চেষ্টা করছেন, তারা দেশটাকে অস্থিতিশীল অবস্থায় নেবার মতো একটা কাজের। কারণ দেখেন, আগামী নির্বাচন ছাড়া আমাদের দেশ সঠিক পথে আমরা নিতে পারছি না। এখন খুবই খারাপ অবস্থা দেশের, অর্থনৈতিকভাবে বলেন, যেভাবে বলেন, সামাজিকভাবে বলেন, খুব খারাপ অবস্থা। নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেই জিতুক ভাই, নির্বাচন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ, একটা ফেয়ার নির্বাচন। এই ফেয়ার নির্বাচন আমরা একমাত্র আর্মড ফোর্সেসের প্রোটেকশনে দিতে পারবো, কারণ আমাদের পুলিশ ফোর্স এখন ইনঅ্যাক্টিভ, কাজ করছে না। তাইলে আপনি আর্মড ফোর্সেসকে যদি বারবার প্রশ্নবিদ্ধ করতে পারেন, জনগণের ভেতর থেকে তাদের উপরে আস্থা তুলে নিতে পারেন, তাহলে এই নির্বাচন আপনি প্রশ্নবিদ্ধ করে ফেললেন। এই নির্বাচন প্রক্রিয়াটাকে আপনি হয়তো রুদ্ধ করে দিতে সক্ষম হতে পারেন। তো এদের এই ধরনের প্রচেষ্টার থেকে নেতিবাচক আর কিছু হতে পারে না। আপনি তো বেশ কয়েকবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বসেছেন। ওনার কথা এবং ওনার সাথে যারা আছেন তাদের কথায় বোঝা যাচ্ছে যে সরকার নির্বাচন দিতে বেশ আন্তরিক। জি, সরকারের অনেক ভুল ত্রুটি আছে, অনেক সমস্যা আছে, অনেক ঝামেলা আছে, তবে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর খুবই আন্তরিক এবং তাদের ফুল প্রচেষ্টা, এবং আমি বিশ্বাস করি যে এটা হয়ে যাবে। মানে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে যে কিছু লোকজন নাই যারা নির্বাচন ঠেকাইতে চায় তা না, তবে প্রধান উপদেষ্টা পুরোপুরিভাবে এটা চান এবং সে তার জায়গা থেকে পুরোপুরিভাবে পুশ করছেন এটা সঠিকভাবে যেন হয়। এখন যে অবস্থা আছে বর্তমানে দেশের, ফেব্রুয়ারিতে কি সম্ভব নির্বাচন দেওয়া? নিশ্চয়ই সম্ভব। মানে নির্বাচন তো আসলে ফেব্রুয়ারির আগেও সম্ভব, যার জন্য আমরা চেয়েছিলাম যে ডিসেম্বরের ভেতরে, মানে এই 2025 সালের ভেতরে নির্বাচন। তারপর একটা কম্প্রোমাইজ এসছে, ঠিক আছে, তাহলে ফেব্রুয়ারি ইস্যুই। একটা রাজনৈতিক দল বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে, পিআর, রাজনৈতিক দল না, মানে সাথে আরো কয়েকটা দল মিলে, নির্দিষ্ট একটা দল সহ আরো কয়েকটা দল মিলে, যে পিআর পদ্ধতিতে ইলেকশন। আসলে আপনি পিআর পদ্ধতি ইলেকশন সম্পর্কে কি বলবেন? কারণ আমরা যেটা জানি যে অনেকেরই এই সম্পর্কে ধারণা নেই,
তো এই পিআর ইলেকশন হলে কি, বা আমাদের যে আগের যে ইলেকশনের পন্থা, সেই পন্থায় গেলে ভালো, কোনটা গেলে ভালো হবে? দেখেন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হঠাৎ করে দুটো দল, এবং দুটো দলই হঠাৎ করে দুটো দল আওয়াজ তুলেছে যে শুধুমাত্র পিআর, সব জায়গায় পিআর, অন্য কোনো পদ্ধতি হবে না। এর আগে আমরা সবাই যে আওয়াজটা তুলেছিলাম সেটা হলো যে পিআর একটা সংযোজন হবে এবং উচ্চ কক্ষে নতুন একটা কক্ষ হবে, সেখানে একটা সংযোজন হবে। এই সংযোজনটা হতে হলো এই নির্বাচনে না, এই নির্বাচনের পর সংবিধানে এটা সংযোজন হবে, তারপর এটা নতুনভাবে তৈরি হবে। সো এইটা একমাত্র যেটা অ্যাকচুয়ালি করা যেতে পারে। হঠাৎ করে দুটো দল, স্পেসিফিকলি দুটো দল, বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আলোচনা আনলো না সব জায়গায় শুধু পিআর হতে হবে, অন্য কিছু হবে না। তারা এটা কেন আনলো আমি জানি না। আমার মনে হয় তারা এটা জাস্ট একটা রাজনৈতিক ফয়দা তুলবার জন্য, কারণ নির্বাচনের আগে তারা যত বেশি আওয়াজ তুলতে পারে, যত বেশি তাদের নাম প্রচার করতে পারে। এটা দেখেন, বাংলাদেশ জামাত ইসলাম আজকে যে জায়গায় আছে, তাদের প্রতি, তাদের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে আজকে যে জায়গায় আছে, বাংলাদেশের ইতিহাসে বা উপমহাদেশের ইতিহাসে জামাতে ইসলামের কোনো ইউনিট, ইন্ডিয়ান জামাত ইসলাম হোক, পাকিস্তান জামাত ইসলাম হোক, আর বাংলাদেশ জামাত ইসলাম, কোনো জামাত ইসলামের কোনো ইউনিট এত ক্ষমতাধর জায়গায় আসে না আজকে যে জায়গায় আছে বাংলাদেশ জামাত ইসলাম। সো তারা এইটার সুবিধা নিতে চেষ্টা করবে। আগামী নির্বাচনে তারা ম্যাক্সিমাম ভোটস, ম্যাক্সিমাম সিট নেবার প্রচেষ্টা তাদের থাকবে, সেইখানে আমি তাদের ব্লেম করতে পারি না। এটা তাদের রাজনৈতিক কৌশল, অধিকার এবং কৌশল, অধিকারও আছে চাওয়ার, চাইলেই যে আমার দিতে হবে তা না, কিন্তু চাওয়া তো তার অধিকার, আর তাদের কৌশলের অংশ। সো দুই জায়গা থেকে তারা ঠিক আছে। বাকিটা ওই যে অন্যরা যারা আছে তারা এই জোটের না ওই জোটের, যেমন মনে করেন এনসিপি অনেক জায়গায় এই জামাতের এই পিআর নিয়ে কথা বলেছেন, আবার আমাদের জোটের সাথে এখনো কিন্তু আলোচনায় আছেন। আজকেও দেখবেন খবরের কাগজে আছে, আমাদের সাথে আলোচনায় আছেন, আমাদের জোটের সাথে আলোচনায় আছেন যে তারা এই জোটে আসতে চান। এখন সিট কত পাবেন সেই হিসেবে আলোচনা। তো সবাই তাদের রাজনৈতিক ফয়দা দেখবে, রাজনৈতিক দলের কিছু দূর সর্ট অফ নেচারই এটা নিয়ে তাদেরকে আমি দোষারোপ করতে পারছি না। আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ক্ষমতাচ্যুত ফেসিস্ট আওয়ামী লীগের সভানেত্রী, এখনও যিনি সভানেত্রীর দায়িত্বে আছেন, এই আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রচেষ্টা করছে আমাদের প্রতিবেশী দেশ। এটাতে তো আপনি একমত? আমার মনে হয় না আওয়ামী লীগকে আপনার এই আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য প্রতিবেশী দেশ কাজ করছে। কারণ আমার মনে হয়, এগেন আমি আমার ধারণা, আমার মনে হয় প্রতিবেশীদের সবভাবে আমাদের বন্ধু, এটা সত্যি না, কারণ 15 বছর যা করেছে আমরা তো দেখেছি, প্রমাণিত। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় তাদেরও এতটুকু মেধা আছে বুঝবার যে কোনটা দিয়ে চলবে আর কোনটা দিয়ে চলবে না। আমার মনে হয় তারাও মোটামুটি এটা পরিষ্কার উপলব্ধি করেছে যে শেখ হাসিনার আওয়ামী লীগ আর বাংলাদেশে ফেরত আনা যাবে না। সো যেটা, যদি ওদের ওই মেধাটা থাকে, আমার মনে হয় অতটুকু মেধা আছে, এবং যদি থাকে তাহলে ওইটার পুনর্বাসন, মানে এগেন আমাদের দেশে সবচেয়ে ভালো হোক এটা ওরা চেয়ে বসে আছে তা না ভাই, কিন্তু ওইটার পুনর্বাসন আমার মনে হয় এতটুকু মেধা ওদেরও আছে যে এটার পুনর্বাসনের বড় চেষ্টা অন্তত বাংলাদেশে এই মুহূর্তে সম্ভব নয়। আপনি রাজনীতি নির্বাচন অংশ নিতে চাচ্ছেন, এটা মোটামুটি এবং আমি যেটা শুনেছি যে এক প্রকার আপনার নমিনেশন নিশ্চিত। কোন প্রতীকে নির্বাচন করবেন? আপনার নিজস্ব দলের প্রতীকে না? আমরা নীতিগতভাবে জোটের প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্তে আছি। এখন যেহেতু আরপিওতে এটা করা যাবে কিনা নিয়ে আলোচনা আছে, সো আমরা এটাতে আমাদের অবভিয়াসলি মতামত জানিয়েছি যে আমরা এটার বিরোধিতা করি, বিকজ এগেন রাজনৈতিক ডেমোক্রেটিক প্র্যাকটিস, আমরা যদি কোয়ালিশনেই যাচ্ছি এবং কোয়ালিশন যদি তুমি একসেপ্ট করতে রাজি হও, নির্বাচন কমিশন বললো আমরা কোনো কোয়ালিশন বুঝি না, ভিন্ন কথা, বাট তুমি কোয়ালিশন একসেপ্ট করতে রাজি হচ্ছ, কিন্তু কোয়ালিশনকে কোয়ালিশন একটা মার্কা দিতে হঠাৎ করে নতুন নিয়ম বানাচ্ছ, এটা কেন? এটা আমরা তাদেরকে আমাদের মতামত জানিয়েছি। আমরা বিশ্বাস করি যে তারা এই মতামত, আমাদের মতামতগুলো, আমাদের সম্মিলিত মতামত তারা নজরে নেবেন এবং তারা তাদের এই সিদ্ধান্তে বহাল থাকবেন না। আর যদি সেটা না থাকে তাহলে আমরা জোটের প্রতীকে নির্বাচন করব। জোটের প্রতীকে নির্বাচন করুন। আর যেটা আপনি মূলত যেটা শুনতে পাচ্ছি যে ঢাকা 15, আদাবর মোহাম্মদপুর থেকে নির্বাচন করছেন, ঢাকা 13, আদাবর মোহাম্মদপুর থেকে নির্বাচন করছেন। জি, আপনার এলাকায় কি অবস্থা এখন নির্বাচনী প্রচার? দেখেন, এইটা যেটা হয়েছে যে যেহেতু জোট কেন্দ্রিক আমাদের সব আসনগুলো, সো জোটের আলোচনায় আসন, সো জোট থেকে নির্ণয় করা হয়েছে। এগেন জোটের আলোচনায় একটা দলের প্রধান হিসেবে আমিও আছি, কিন্তু সবাই মিলেই তো আলোচনা করব। এই সবার আলোচনায় নির্ণয় হয়েছে যে আমি এই সিটে যাব, কে কে কোন কোন সিটে যাবে সবগুলো এখনো ফাইনাল হয়নি, তবে অনেকগুলো অলরেডি হয়েছে। সো এর ভেতরে আমার জন্য জোট থেকে নির্ণয় করা হয়েছে
ঢাকা 13, মোহাম্মদপুর আদাবর এবং শেরেবাংলানগর থানার একটা অংশ। সো ওই জায়গায় নির্বাচনী কাজ আমরা মোটামুটি শুরু করেছি এবং জোটের যত অংশীদার আছেন, মানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ যত অংশীদার আছেন সবার সহযোগিতা নিয়ে আমরা কাজ করব। এই আঙ্গিকেই জোটের সকল প্রার্থীরই প্রচারণার কাজ। ওখানে তো বিএনপির একজন বড় নেতা চেয়েছিলেন আমি যতটুকু জানি, এবং তার সাইনবোর্ডও দেখা যায়। তাকে ফেলে আপনাকে বাংলাদেশের সব জায়গায় সব দল, অনেক দলেরই নেতা আছেন। যেমন মনে করেন আপনি যদি এখন ঢাকা শহরের সিট বলেন বা বাংলাদেশের 300 সিটের ভিতরে এটলিস্ট 200 সিট বলেন, আমার নেতা আছে যারা নির্বাচন করতে চান এবং তারা কিছু দূর যে প্রচারণা চালান নাই সেটা সত্যি না। তারা কিছু দূর চালিয়েছেন যে যদি নমিনেশন পাওয়া যায় তারপর জোট ভিত্তিকভাবে যাদেরকে দেওয়া হবে তখন আমরাও আমাদের ওই ক্যান্ডিডেটদেরকে বলবো যে আপনারা স্টেপ ডাউন, জোটের ক্যান্ডিডেটকে আপনারা ফুল সাপোর্ট করবেন। আপনি যেই এলাকায় নির্বাচন করতে চাচ্ছেন, বিশেষ করে একটা থানা মোহাম্মদপুর থানা, এখানে ক্রাইম রেট অনেক বেশি বর্তমান সময়ে দেখা যাচ্ছে। তো আপনি নির্বাচিত হলে এমন কি করবেন যাতে ক্রাইম রেট মোটামুটি অন্তত শূন্যতে নামানো যায়? একটা এলাকার জন্য যখন আপনি কাজ করবেন তখন এলাকাবাসীকে নিয়ে কাজ করতে হবে। এই এলাকায় কোন জায়গাগুলোতে ক্রিমিনাল অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, কাদের দ্বারা হচ্ছে, কেন হচ্ছে। যেমন মনে করেন সবচেয়ে বড় একটা কারণ কিশোর গ্যাং, সবচেয়ে বড় একটা কারণ কিশোর গ্যাং। একটা গ্যাং না, অনেকের দ্বারা পরিচালিত অনেক গ্যাং, এবং এরকম আলোচনায় আছে যে এগুলো তরুণরা যাদের চাকরি নেয়, যারা পড়াশোনার লাইনে ঠিকভাবে নেয়, যাদের ভবিষ্যৎ কিছু দূর অন্ধকার, কিছু দূর ড্রাগসে চলে গেছে, তাদেরকে দিয়ে কাজগুলো করানো হয়। আপনি যদি সঠিকভাবে একটু চিন্তা করেন যে এই কিশোর গ্যাংয়ে কারা আছে, ওই এলাকার ছেলেরাই তো আছে, ওদের বাবা মা, ওদের পরিবার তো ওই এলাকায়। এগেন সেটা মনে করেন আপনার সনের ঘরে, টিনের ঘরে থাকুক আর সুন্দর অট্টালিকা বিল্ডিংয়ে থাকুক, ওখানেই তো ওদের পরিবারও ওখানে। এবং একটা ছেলে যখন এই কিশোর গ্যাংয়ের সাথে কাজ করছে তার কামাই কত আপনি চিন্তা করেন। মনে করেন দিনে 3টা হাইজ্যাক করলো সাপোজ, কারণ ড্রাগসে থাকে, কয়টাই বা করবে, রাতের অন্ধকারে কয়টাই বা করবে, রাতের অন্ধকারে কতজনই বা হাঁটছে, 3টা হাইজ্যাক করলো। 3টা হাইজ্যাকে সে পেয়েছে কি, খুব বেশি হলে 2-1 হাজার টাকা ক্যাশ, 2-একটা স্যান্ডেল জুতা, 3টা ফোন, 3টা হাইজ্যাকে। তো 3টা হাইজ্যাক তো সে একা করে নাই, মিনিমাম 4 থেকে 5 জন মিলে করেছে। তো একটা ফোন আপনার কাছে, আপনি যখন একটা নতুন ফোন কিনবেন, আপনি 20,000, 50,000, 2 লাখ টাকা দিয়েও ফোন কিনতে পারেন। নতুন আইফোন আসছে, বাচ্চারা 2 লাখ টাকা দিয়ে কিনছে, কই পায় আল্লাহ জানে। যাই হোক, এখন এই যে আপনি 20,000 টাকার ফোনটা ও যখন আপনার কাছে ছিনতাই করলে, এটা কিন্তু 20,000 টাকার ফোন না ভাই, ও বেচবে কত দিয়ে? 2,000, 3,000, খুব বেশি হলে। এবং এটা এই যে 2,000, 5,000, 3টা মিলিয়ে মনে করেন ওর কামাই হলো 10,000, যেটাও অ্যাকচুয়ালি তুলতে পারবে বাজার থেকে। এই 10,000 কয় ভাগে ভাঙলো? 5 ভাগে বা 4 ভাগে। আচ্ছা 4 ভাগেই যান, 2,500। এই 2,500 কি ওর? না ভাই, এই 2,500-এর ভেতরে ওদের যে বসেস গুলো আছে, যেখানে আমরা অনেক সময় শুনি রাজনৈতিক নেতারাও চলে আসেন ভাই, এই লাইন আপে অনেকে এটা থেকে খাবে। আবার অত্যন্ত দুঃখজনক কিন্তু সত্যি, আমাদের দেশে থানাকে না কিছু না দিয়ে কিছু হয় না। সেই সব জায়গায় খাওয়ার পর ওই ছেলেটা যে আসলে লাইফ রিস্ক নিয়ে, কারণ যাকে ধরেছে তার কাছে যদি বন্দুক থাকতো বা তার সাথে যদি ওই দেয়ালের ওই সাইডে আরো 4-5 জন থাকতো, কিছু নিয়ে ছুটে আসতো, পিঠে তো এটা জান রাখতো না, বেঁচে থাকতো। বাংলাদেশে এখন গণপিটনে যেটা শুরু হয়েছে, হ্যাঁ, ও তো বেঁচে থাকতো না। ও লাইফ রিস্ক নিয়ে সারা রাত ডাকাতি করে, এই ছিনতাই করে, কি হলো, ও 1,000 টাকাও পেলো না, ও হয়তো 500 টাকার একটু বেশি পেয়েছে বা 500 টাকা পেয়েছে। এখন ডে লেবারের রেট কত? 500 টাকা, এবং কিছু জায়গায় 500 টাকার বেশি দিতে হয় ডে লেবারে। তাহলে ডে লেবারের থেকে কিন্তু ওর কামাই বেশি না ওর, এবং ডে লেবার এই কামাই করবে, সুন্দর বাসায় যাবে, ও কিন্তু সুন্দর বাসায় যাবে, এটা কোনো নিশ্চয়তা নাই। এবং যেই গ্যাং লিডারের জন্য কাজ করছে, সেই গ্যাং লিডার কালকে রাত পাকেটে দেয় নাকি, গুলি করে ফেলে দেয় নাকি, আবার অন্য কিছু হয় নাকি, কোনো কিছুর কিন্তু কোনো নিশ্চয়তা নাই। তাহলে তাকে যদি আপনি মিনিমাম একটা স্টেবল লাইফের প্রমিস দিতে পারেন, তার পরিবারকে একটা মিনিমাম স্টেবল লাইফের প্রমিস দিতে পারেন, দুটো জিনিস আপনার করতে হবে। একটা হলো তাকে, তার পরিবারকে একটা স্টেবল লাইফের প্রমিস, একটা যে মানে একটা ভবিষ্যৎ আছে ভাই, এইটা দেখাইতে পারতে হবে। একই সাথে এই যে সে যে 1500 টাকা, মনে করেন 1500 টাকা বা 500 টাকা তুলছে, এই 500-কে 100-তে নামাই নিয়ে আসতে হবে। সো সে যেই জায়গাগুলোতে, যেই হটস্পটগুলোতে তারা করছে, হয় হটস্পটগুলোতে সিসিটিভি লাগাবো, ওই হটস্পটগুলোতে আমরা আরো বাতি দিব। যেই জায়গাগুলোতে যে, এবং কোনো কিছু কিন্তু কমিউনিটির বাইরে হয় না। আপনি মোহাম্মদপুর, মিরপুর জায়গাগুলোতে যান, একটা গলিতে সবাই সবাইকে চিনে, এবং ওই গলির গুন্ডামি বাইরে থেকে কেউ আসবে ওই গলির কোনো বন্ধু ছাড়া। যেমন মনে করেন পুলিশ, একটা বাসায় যখন চুরি হয়, পুলিশ কিন্তু ফার্স্ট ওই বাসার দারোয়ান বা এদেরকে ইনফরমেশন ছাড়া আসতে পারে না। তো সো এই যে এই ক্রিটিক্যাল কিছু জায়গায় আমরা কমিউনিটি নিয়ে কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি কমিউনিটি যদি এটার সাথে দাঁড়ায় এবং কমিউনিটিকে যদি আমরা স্ট্রাকচারালি এম্পাওয়ার করতে পারি, তাহলে এই প্রবলেমগুলো খুব তাড়াতাড়ি আমরা অনেক কমিয়ে আনতে সক্ষম হব। আপনার কাছে আমার শেষ দুটো প্রশ্ন হচ্ছে হলো, মানে নির্বাচন হলো, জোটবদ্ধভাবে আপনারা নির্বাচন জিতলেন, সরকার গঠন করলেন, আপনার কি মন্ত্রী হওয়ার ইচ্ছা আছে?
দেখেন বা আপনাকে এরকম কোনো কথা বলা হয়েছে? না, আমরা কাজ করি দেশ সেবার জন্য, দেশের সেবা করবার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা গত বহু বছর ধরে আমরা করে আসছি, আগামীতেও সেটাই চলবে। সেটার জন্য যদি কোনো দায়িত্ব নিতে হয় দায়িত্ব নিব, যদি দায়িত্ব মানে কিছু দায়িত্ব নেওয়ার জন্য তো অলরেডি কাজ করছি, মানে মেম্বার অফ পার্লামেন্ট বা সংসদীয় আসনে তো অলরেডি কিছু দায়িত্ব আছে যেগুলো নিয়ে আপনি প্রশ্ন করলেন। এর বাইরেও যদি কোনো দায়িত্ব পড়ে, এগেন যেহেতু আমরা যদি আমরা আমাদের কোয়ালিশন বিজয় লাভ করতে সক্ষম হয়, তাহলে সরকার গঠন মানে ক্যাবিনেট গঠন আমাদের কোয়ালিশন থেকে হবে। সেখানে যদি কোয়ালিশনের পার্টনাররা বাকি সবাই মনে করেন যে আমার দ্বারা দেশকে কোনো একটা ক্যাবিনেট পজিশন আরো ভালো সার্ভিস দেওয়া যাবে, তাহলে নিশ্চয়ই আমি সেই দায়িত্ব মাথায় পেতে। আপনার পছন্দের ক্যাবিনেট কোনটা? যদি দেখেন, দায়িত্ব কিন্তু পছন্দের না, দায়িত্ব হলো নিতে হবে। মানে বাসায় খাবার নাই, বাপমা না খেয়ে আছে, তাহলে আপনি রান্না পারেন আর না পারেন ইউটিউব দেখে শিখে রান্না করতে হবে। তো এটা মানে আপনি তখন বলতে পারবেন না যে আমার পছন্দ, আমি রান্না করব কিন্তু পরিষ্কার আমি করব না। না ভাই, আপনার দায়িত্ব পছন্দ দেওয়া হয় না। সো কালকে দায়িত্ব যদি নিতে হয় দেশের কোনো কিছু, যেই দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব আমি খুশি খুশি মাথা পেতে নেব। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আপনার কোয়ালিশন সরকার গঠন করে, কেমন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছেন আপনি? আমরা একসাথে যে স্বপ্নটা দেখছি, আমি নিজেও স্বপ্ন দেখছি, বাট আমরা একসাথে যে স্বপ্ন দেখছি সেটা আগে বলি। আমরা একসাথে যে স্বপ্ন দেখছি সেটা হলো বাংলাদেশকে গণতান্ত্রিক জায়গায় আবার ফিরে নিয়ে আসে, এবং আমাদের যে বিশাল সম্ভাবনা, আমাদের যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমাদের আছে এখন, যে সম্ভাবনা, এই সম্ভাবনা আসলে কিন্তু আমাদের দ্বারা সম্ভব। আগামী 10 থেকে 15 বছর শুধু সাউথ এশিয়া না, এশিয়ার একটা বড় ইকোনমি হয়ে দাঁড়ানো, সেই জায়গা থেকে আমরা কাজ করতে চাই। সো আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, মানে ওই একদম মূল ক্যাটাগরিগুলোতে গুরুত্বপূর্ণ কাজ করা, প্রত্যেকটা ইনস্টিটিউশনকে শক্তিশালী করা। কারণ আপনি একটা ছেলে একটা মেয়েকে ভালোভাবে শিক্ষা দিলেন কিন্তু চিকিৎসা দিলেন না, তাহলে সে আসলে বড় জায়গায় যেতে পারবে না। শিক্ষা চিকিৎসা দিলেন কিন্তু তাকে আপনি আইনের নিশ্চয়তা দিতে পারলেন না। মানে একদিন হঠাৎ করে তার বাসায় কেউ ড্রাগ প্ল্যান্ট করে তাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, অ্যারেস্ট করে নিয়ে তার কাছে 5 লাখ টাকা চাইলো ছাড়ার জন্য, তারপর গুম হয়ে গেল। এই যে প্রত্যেকটা জায়গায় নিশ্চয়তা, যেন আমরা ভবিষ্যৎ বাংলাদেশে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সারপ্লাসটা আমরা ঘরে তুলতে পারি এবং সুন্দর বাংলাদেশ গড়তে পারি, যে বাংলাদেশে আসলে যে কোনো সত্যিকারের দেশপ্রেমিক বাংলাদেশে যে স্বপ্নটা দেখে। ভাই, আপনাকে ধন্যবাদ বাংলাদেশ প্রতিদিনের সময় দেওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, যেটা শুনছিলাম এটা কিন্তু আমাদের বর্তমান সমাজ নয়, আমাদের অতীতে যারা ছিলেন, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, পরবর্তীতে দেশ নির্মাণে দেশ বিনির্মাণে কাজ করেছেন, তাদের কিন্তু স্বপ্ন এটাই, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বিশ্বের বুকে মাথা চাড়াকিয়ে দাঁড়ানো এক বাংলাদেশ। এই বাংলাদেশের স্বপ্ন আমরা সবাই দেখি। ইনশাল্লাহ ভবিষ্যতে এই স্বপ্ন দেখব এবং আমরা সে পর্যায়ে পৌঁছাবো। খেলা, বিনোদন সহ সকল ধরনের সংবাদ দেখতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।